আসসালামু আলাইকুম, ওয়েলকাম জানাচ্ছি আরেকটি নতুন ব্লগ দেখার জন্য। কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও মোটামুটি ভালো আছি। কাছে এবং দূরে, দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখছেন, সবাইকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি আমি শুরু করেছি। মানুষের জীবনে সুখ দুঃখ হাসি কান্না আসতেই পারে, আর এগুলোর জন্য আমরা সবাই সবসময় প্রস্তুত থাকা উচিত। কার জীবনে কখন কোন ধরনের বিপদ চলে আসে, এটা আসলে আল্লাহ পাক ছাড়া কেউ কখনো বলতে পারে না। সেরকম একটা বিপদ আমার জীবনেও এসেছে, আর সেটা আপনাদের সাথে শেয়ার করি। এই তো দেখতে পাচ্ছেন, আমার এই আঙ্গুলটা গতকাল দুপুরবেলা কেটে গেছে। বটির সাথে অনেকটা অংশ কেটে গেছে, অনেক সময় লেগেছে, রক্ত বন্ধই হচ্ছিল না। পরে ফার্মেসিতে গিয়ে ব্লাডটা বন্ধ করে তারপরে ওরা ব্যান্ডেজ করে দিয়েছে, বলছে 2 দিন পানি যাতে না লাগাই। এ কথা শুনে তো আমার মাথায় বাড়ি, কি করব, কেউ তো কাছে নেই, আমি ছাড়া ঘরে তো আর কেউ নেই। বাচ্চা আছে, রান্নাবান্না আছে, এগুলো তো সব কিছু আমাকে করতে হবে। কিভাবে কি করব বুঝে উঠতে পারি না। রাতের বেলা আয়ানের বাবা অফিস থেকে এসে তারপর আয়ানকে ভাতটা খাইয়ে দিয়েছে, আর আমাকেও ভাত মাখিয়ে দিয়েছে। আমি চামচ কেটে খেয়ে নিয়েছি, যেহেতু আমার ডান হাতে সমস্যা হয়েছে। তো আমি ডান হাত দিয়ে কোনো কাজে তেমন করতে পারছিলাম না, মানে ধোয়া মোছার পানির কাজে করতে পারি না। আর মেয়েদের কাজ তো বেশি পানিরে হয়ে থাকে। তো আমাকে বলেছে, তুমি টেনশন করো না, সকালে আমি অফিসে যাওয়ার আগে তোমাকে অনেক কাজে আমি করে দিয়ে যাব, সমস্যা হবে না। পরে ও ঘুম থেকে উঠে আমাকে এই তো চাল ধুয়ে বসিয়ে দিয়েছে, তারপরে আবার লাউটা কেটে দিয়েছে, পেঁয়াজের চামড়া ফেলে দিয়েছে। আমাকে বলেছে যে তুমি পেঁয়াজটাকে এখন হ্যান্ড ব্লেন্ড দিয়ে কুচি করে নাও। পরে আমি সেটাই করে নিয়েছি। আর আজকে তেমন কিছু রান্নাও করে নেই, সকালে তো আমি রুটিটাও বানাতে পারিনি। ও ভাত খেয়ে তারপরে ও অফিসে চলে গেছে। তারপরে কি হয়েছে, আয়নকে আমি নাস্তা করাতে বসিয়েছি। ফ্রিজে 3টা রুটি ছিল, তো আমি সেটা থেকে একটা নিয়ে ওকে একটু ছেঁকে তারপরে ওকে একটু লাউর ডাল নিয়েছি। নাস্তাটা ভাবছি যে এটা দিয়ে ওকে আজকে করাবো। আমি খাটে এনে ওকে খাওয়াতে নিয়েছি, এর মধ্যে ও দেখি বমি করে একদম বিছানা ভরিয়ে ফেলেছে। পরে কি করব, এ হাত নিয়ে আর কি করার আছে। পরে বিছানাটাকে উঠিয়ে আবার এখন আরেকটা বেডশিট দিয়ে দিচ্ছি বিছানাতে, কারণ অনেক পানি বের হয়েছে ওর পেট থেকে, তেমন কিছু যায়নি, পেট থেকে শুধু পানি বের হয়েছে। ও খালি পেটে অনেকগুলো পানি খেয়েছিল, এটা আসলে ও শরীরে নিতে পারেনি, এজন্য বমিটা হয়ে গেছে। খালি পেটে বেশি পানি খেলে এই সমস্যাটা হয়ে যায়। তো ওকে আমি বলেছিলাম যে এত পানি খেয়েও না, কিন্তু ওর ইচ্ছা হয়েছে মনে হয়, আর এর মধ্যে ও অনেক দৌড়াদৌড়িও করেছে, এই জন্য পিপাসাটা বেশি লেগেছে আর পানিটাও বেশি খেয়েছে। আর আজকে বেশ গরমও পড়েছে, তো এই জন্য হয়তো বা গ্যাস হয়েছে। তো আর কি করব, ওকে পরিষ্কার করে তারপরে আবার আরেকটা রুটি আমি নিয়ে একটু ছেঁকে আবার ওকে একটু খাইয়ে দিয়ে তারপরে এখন চলে এসেছি বিছানাটাকে গুছিয়ে নিতে। হাতে অনেক ব্যথা করেছে, আর কি করব এখন, যত কষ্টেই হোক আসলে নিজের সংসারের কাজ নিজেকে করতে হবে, যেহেতু আমার কেউ নেই বা হেল্পিং হ্যান্ডও নেই। হাজব্যান্ড যতটুকু করেছে এটাতে অনেক শান্তি, আর হাজব্যান্ড যদি এতটুকু না করতো আসলে ওকে তো আর কিছু বলার ছিল না। আসলে ও আমাকে অনেক হেল্প করে। হাজব্যান্ডরা যদি সংসারের কাজে হেল্প করে তাহলে কিন্তু ওয়াইফদের অনেকটাই কষ্ট কম হয়, আর আসলে হাজব্যান্ডরাই ওয়াইফদের কষ্ট বেশি বুঝে। আর আয়নের পাপা আসলে মানুষ হিসেবে যথেষ্ট ভালো, আসলে এটা বলা ঠিক না, কিন্তু ও আবার এগুলো খুব ভালো বুঝে, সুযোগ সুবিধা অসুবিধা এগুলো খুব ভালো বুঝে। আর বাসায় থাকলে ও আমাকে যথেষ্ট পরিমাণে যতটুকু ওর সাধ্যের মধ্যে আছে ও আমাকে হেল্প করে, যদিও সে রান্নাবান্না সেরকম কিছু করতে পারে না, কিন্তু অন্যান্য কাজে সে আমাকে অনেক হেল্প করে। আমার বালিশের কভারটা মানে ঢুকাতে অনেক কষ্ট হয়েছিল, আমার হাতটা কেটে গেছিল, অনেকটা ডিপলি কেটেছে,
কিন্তু মানে বেশি ব্যথা অনুভব হচ্ছে। কোনো কাজ করতে গেলে মনে হয় অনেক ব্যথা পাই। এই অবস্থা আর কি। আসলে বিপদ আপদ আসলে কার কখন চলে আসে কেউ বলতে পারে না। তো সবসময় দোয়া করি আল্লাহ সবাইকে, যে যেখানে আছেন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, সাথে সাথে আমাদেরকেও ভালো রাখুক আল্লাহর কাছে। সবসময় এই দোয়াটুকু আমি করি। সংসারটা যার, যে মেনটেন করে সংসারটা, এক কথায় গৃহিণী, সেই গৃহিণী যতই অসুস্থ থাকুক না কেন সে কখনো শুয়ে বসে থাকতে পারে না। শরীর খারাপ নিয়েও সংসারের কাজ তাকে করতে হয়, কারণ এই সংসারটা তার অনেক ভালো লাগার ভালোবাসার একটা জায়গা। সে যতই অসুস্থ থাকুক মরণের আগ পর্যন্ত সেই সংসারের পিছনে তার জীবনটা ব্যয় করেই যায়। এখন আপনারা যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার 3 দিন আগের ভিডিও। তো আজকের ভিডিওর সাথে অ্যাটাচ করে দিয়েছি। ওই দিন সন্ধ্যাবেলা একটা মজার নাস্তার রেসিপি করেছিলাম, আর সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করি। শর্টকাটে যদি কোনো নাস্তা বানাতে চান তাহলে এই নাস্তাটা বানাতে পারেন। সন্ধ্যায় আমরা অনেকে একটু শর্টকাটে কিছু করে বাচ্চাদেরকে বা নিজেরা যদি খেতে পারি তাহলে তো মন্দ হয় না। তো যদি এরকম নাস্তা আপনারা 5 মিনিটের মধ্যে করতে পারেন তাহলে আমার এই রেসিপিটা ফলো করতে পারেন। তো তার জন্য আমি নিয়েছি 2টো ডিম আর চিনি, তারপরে সুজি, আর হবে স্বাদ মতো লবণ। তো আমি 2টা ডিম এখন একটু পাটিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব পরিমাণ মতো চিনি। যে যেরকম চিনি খেতে পছন্দ করেন আপনারা সেভাবে চিনি দিতে পারেন। তো আমি যেরকম চিনি খাই, আমরা একটু চিনি কমই খাই, তো আমি অল্প পরিমাণে চিনি দিয়েছি আমাদের মতো করে, আমরা যেভাবে খেতে পছন্দ করি। আর এখানে 2টো ডিমের সাথে 1.5 কাপ আমি সুজি দিয়েছি। এখন সুজি আর চিনিগুলো এখন ভালো মতো আমি একটু ব্লেন্ড করে নিচ্ছি। একটু ভালো মতো চিনিটা গলা পর্যন্ত একটু ব্লেন্ড করতে হবে, তো আমি সেটাই করে নিচ্ছি। এখানে আমি একসাথে সব সুজি দিইনি, একটু পর পর দিয়েছি। এভাবে আমি 1.5 কাপ সুজি দিয়েছি। একটু ঘন হবে, হাতে আঙ্গুলের মধ্যে যখন আমরা নিব তখন কিন্তু পড়বে না। এরকম অবস্থাতে একটা ডো তৈরি করে নেবেন, যাতে পাতলাও না হয় আবার একদম শক্ত না হয়। তো আমার ডোটা রেডি হয়ে গেছে। এর মধ্যে আমি চুলায় একটা কড়াই দিয়ে এর মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়েছি। তেলটা গরম হওয়ার পরে এখন আমি ডোটা একে একে চামচের সাথে দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন ডোটা কি পরিমাণে ঘন হয়েছে। এভাবে করে আপনারা ভেজে নেবেন। চুলার আঁচটা প্রথমে একটু হাই হিটে রাখবেন, তারপরে লো করে ভেজে নেবেন। একদম মচমচে হবে, পিঠাগুলো খেতে অসম্ভব মজা। 5 মিনিটের মধ্যে মজার একটা নাস্তা সন্ধ্যার জন্য আমরা এভাবে করে নিতে পারি। তো এই তো আমার পিঠাগুলো ভাজা হয়ে গেছে। খেতে সত্যি এত মজা লেগেছে। আমার এক ভাই এসেছে বাড়ি থেকে ডাক্তার দেখাতে, তো উনি খেয়ে খুব মজা পেয়েছে। তো ওনার জন্যই মূলত পিঠাটা আমি বানিয়েছি। আয়নের পাপাও বাসায় ছিল, তো সবাই মিলে একসাথে বসে পিঠাটা খেয়েছি মজা করে। আমাদের খুবই প্রয়োজনীয় কিছু জিনিস থাকে যেগুলো আসলে হাতের কাছে রাখা ভালো, যেমন কোরআন শরীফ, জানামাজ, ওষুধের বক্স, এরকম অনেক জিনিস আছে যেগুলো আসলে যদি হাতের কাছে থাকে যখন তখন নেওয়া যায়। আর আয়নের পাপার কিছু জিনিস আছে সেগুলো আমি কোনোখানে রাখলেও খুব রাগ করে যে এগুলো হাতের কাছে থাকবে। তো আমি অনেক খুঁজেছি কি নেওয়া যায়, আর এরকম একটা শেলফ হবে যেখানে সব কিছু আমি রাখতে পারবো। অনেক ফেসবুক পেজও আমি খুঁজেছি, সেগুলো দেখি সব হ্যাঙ্গিং করানো, হ্যাঙ্গিং করতে হবে। তো এগুলো আসলে আমি নিই নাই, কারণ আমরা ভাড়া বাসা থাকি। এত হ্যাঙ্গিং করলে এগুলো আবার আরেক বাসায় যাব, আবার ওখানে ঝুলানো, ড্রিল করানো, অনেক ঝামেলার। পরে আমি চিন্তা করে দেখেছি এরকম কিছু একটা হলে ভালো হয়। তো পরে আমি এটা কাস্টমাইজড করে বানিয়েছি কাঠের। আমার কাছে মনে হয়েছে এরকম কিছু হলে আমার জন্য ভালো হয়। আমি সব জিনিস একটাতেই রাখতে পারবো আর দেখতেও অনেক ভালো লাগবে, যেহেতু আমার ঘরে সব জিনিসই কাঠের, তো এই জন্য আমি কাঠের বানিয়েছি।
তো আমি এটাকে বানিয়ে এনেছি। এই তো এভাবে করে 4টা আমি তাক দিয়েছি। তো আমি নিচের যে তাকটা এটার মধ্যে আমি জানামাজ, তারপর আমার হিজাব এগুলো রাখবো। তো আমি এগুলোর মধ্যে এখন একটু সাদা পেপার দিয়ে দিচ্ছি। আর উপরটার মধ্যে আমি ওষুধের বক্স রাখবো, তার উপরেরটার মধ্যে আয়নের পাপার কিছু টুকিটাকি জিনিস রাখবো। তো আমি এই জায়গাটার মধ্যে রাখবো, এটা আমার আলমারির পাশে এই জায়গাটা খালি আছে। তো আমি এই জায়গাটার মধ্যে এটা সেট করব। তো আমি এভাবে করে এখানে এখন এটা রাখছি। এটা দেখতেও সুন্দর লাগে, আমার ফার্নিচারের সাথে খুব সুন্দর গিয়েছে। তো এখন আমি এটার মধ্যে কি কি রাখবো সেগুলো এখন সেট করে নিব। আমার অনেক প্রয়োজনীয় একটা জিনিস আমি বানাতে পেরে আমার কাছে ভীষণ ভালো লেগেছে। কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন। আর এরকম করে বানাতেও পারেন, অনেক কিছু রাখা যায়। তো প্রথম যে তাকটা এটার মধ্যে আমি আমার কোরআন শরীফ, ওজিফা এগুলোই রাখছি। আর পাশে এটা আমি নিজ হাতে DIY করেছি, তো সেটাই এই কর্নারটার মধ্যে রেখেছি, দেখতে ভীষণ ভালো লেগেছে। আর নিচের যে তাকটা এটার মধ্যে আমি ওষুধের বক্স রাখবো নিতে। তারপরে জিনিসপত্র আমার কাছে দেখলাম যে খুবই ভালো লাগে, আর সব জিনিস সুন্দর করে গুছিয়ে রাখা যায়। তো এই তো আমি এভাবে করে রেখেছি। আর নিচেটার মধ্যে আয়ানের একটু ওষুধ ছিল, সেগুলো রেখেছি। পরবর্তীতে আবার আমি চেঞ্জ করে যখন যেটা রাখার তখন সেটা রাখবো। তো কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আমার এই তাকটা বা এই র্যাকটা যেটাই বলেন না কেন, এখানে আমি যে আর্টিফিশিয়াল ফ্লাওয়ারটা রেখেছি দেখতে অতটা ফুটে নাই, পরে আমি আরেকটা আর্টিফিশিয়াল ফুল এনে এখানে রেখেছি। এইটা খুব সুন্দর ফুটেছে, অরেঞ্জের সাথে ইয়েলো খুব ভালো যায়। তো আজকে এই পর্যন্তই। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।